তো দেখো, আমরা এর আগে পর্যন্ত যেটা করলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটা কি না, যতদূর পারা গেছে আমরা মোটামুটি 1206 আগে পর্যন্ত 712 থেকে 1206 পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করেছি। এরপর, হ্যাঁ, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে 1206 থেকে 1526। নেক্সট যে আমাদের হিস্ট্রি সিরিজটা, সেটা হচ্ছে কত থেকে কত না, দিল্লি সালতানাত বলে তোমরা হেডিং করে নাও। দিল্লি সালতানাত, জাস্ট আ সেকেন্ড, জয়েন করছে কেউ। সেটা হচ্ছে কত, 1206 থেকে 1526 অব্দি। কিন্তু এই 300 বছরের ইতিহাস, মানে 320 আর কি জেনারেলি, এই 300 বছরের ইতিহাস থেকেই তোমাদের জেনারেলি ডাব্লিউবিসিএস অনেক প্রশ্ন করে এবং পিএসসি অনেক করবে। সবটা তো একদিনে করতে পারবে না। তো কি হয় দেখো, কি পড়লাম আমরা যে 1206-তে কুতুবুদ্দিন আইবক সে কি করলো না, স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠা করলো। কি ডাইনেস্টি? স্লেভ ডাইনেস্টি। ওকে। কিন্তু দিল্লি সালতানাত বলে দাদা পড়াচ্ছে। কেন পড়াচ্ছে না, এই দিল্লি সালতানাতে টোটাল 5টা ডাইনেস্টি ছিল। কটা? 5টা। কে কে? প্রথম যে ডাইনেস্টি হয় সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি। বলো দাদা। স্লেভ ডাইনেস্টি। তারপরে হয় কি, খিলজি ডাইনেস্টি। খিলজি ডাইনেস্টি। এরপরেই চলে আসে কে, তুগলকস। তুগলক ডাইনেস্টি। এরপরে আসে সৈয়দ ডাইনেস্টি। না তারপরে চলে আসে কে, না সে আসে লোধি ডাইনেস্টি। ওকে। এরপরে আমরা দেখব এদের টাইম পিরিয়ডটা কত থেকে কত না, এর হচ্ছে 1206 থেকে 1290 অ্যাপ্রক্স 90। খিলজি ডাইনেস্টি সব থেকে ছোট, পড়াবো যখন তখন বলবো আরো বিস্তারে, 1290 থেকে 1320। তুগলক ডাইনেস্টি ছিল 1320 থেকে 1414। সৈয়দ ডাইনেস্টি ছিল 1414 থেকে 1450। আর লোদি ডাইনেস্টি ছিল 1451 থেকে 51, কেউ কেউ 52 বলে থাকে, 1526। তাহলে কি হলো সিরিজটা, স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এবং লোধি ডাইনেস্টি। এবং তাদের টাইম পিরিয়ড কত থেকে কত না, স্লেভ ডাইনেস্টি হচ্ছে 1206 থেকে 1290। তারপরে খিলজি ডাইনেস্টি হচ্ছে 1290 থেকে 1320। তুগলক ডাইনেস্টি হচ্ছে 1320 থেকে 1414। এরপরে সৈয়দ ডাইনেস্টি হচ্ছে 1414 থেকে 1450 এবং লোধি ডাইনেস্টি হচ্ছে 1451-52 থেকে 1526। এদের মধ্যে সব থেকে শর্ট টাইম পিরিয়ডে রাজত্ব করেছিল কে না, সেটা হচ্ছে এই খিলজি ডাইনেস্টি। শর্টেস্ট পিরিয়ড অফ দিল্লি, ইন দিল্লি সালতানাত। ওকে। আর যদি বলা হয় যে সব থেকে বেশি কে রাজত্ব করেছিল, তাহলে হবে কারা, তুগলক। লংগেস্ট পিরিয়ড। যা যা পড়াচ্ছি প্রত্যেকটাই কিন্তু এক একটা করে কোশ্চেন, ঠিক আছে। এরপরে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে সৈয়দ, এই স্লেভ, খিলজি, তুগলক, সৈয়দ, লোদি, দাদা যদি মনে না থাকে এত কিছুর পর, বেশ দাদা, পর পর কে করেছিল আমি বলছি, একটা হেডিং লেখো, জিজা কা
টাকলা সালা, জিজাকা টাকলা সালা, জামাইবাবুর সালা টেকো। জিজা মানে দাদা কি বলতে চাইছো? এ দেখো, জি বা যে যাই বলো, এটা থেকে আমরা কি বলতে পারি? গুলাম। গিগাগা টাকলা সালাও লিখতে পারবো, জিজা আর কি। হ্যাঁ, এখান থেকে আমি লিখতে পারি কি? গুলাম। গুলাম মানে কি? স্লেভ না? এটাকে তো গুলাম বংশও বলে হিন্দিতে, স্লেভ ডাইনেস্টি। কা মানে এই ক দিয়ে কে হয় বাবা? খিলজি। টি দিয়ে কি হয় দাদা? টাকলা। টি দিয়ে তুগলক। সালার এস দিয়ে সৈয়দ। এল দিয়ে লোধি। এবার মনে থাকবে পরপর পরপর যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলে, কার পরে কে? জিজাকা টাকলা সালা। গোলাম বংশ বা স্লেভ ডাইনেস্টি, তারপরে হচ্ছে খিলজি ডাইনেস্টি, তারপর তুগলক ডাইনেস্টি, তারপর সৈয়দ, তারপর লোধি। শুধু তোমাদের মনে রাখতে হবে কি, একটা দুটো মনে রাখলেই দেখো বাকিটা মনে থাকবে। 1206 থেকে 1290, এটুকু মনে রাখতে হবে একটা। এরটা হচ্ছে সব থেকে শর্টেস্ট দাদা, তাহলে 1290 থেকে 1320, মাত্র 30 বছর। তুগলকরা ছিল সব থেকে বড় দাদা, 1320 থেকে 1414 সাল। এরপরে সাইয়াদরা 50 বছরের মতো করেছিল, 40-50 বছরের মতো করবে দাদা, বেশি নয়, মানে 50-এর ঘরে। 1414 থেকে 1450, 36 বছর। আর তারপরে হচ্ছে লোধি। এদেরকে তো আমরা জানি যে দাদা 1526-এ ব্যাটেল অফ পানিপথ এই দিয়ে শেষ হয়েছিল। 1451 থেকে হবে, তাহলে 51-52, কেউ কেউ 52 বলে থাকে। কেমন লাগলো বলো ট্রিকটা, যারা নতুন? বলো কিছু। তাহলে জিজাকা টাকলা অর্থাৎ গুলাম বংশ, তারপরে খলজি ডাইনেস্টি, তারপর তুগলক, তারপর সৈয়দ, তারপর লোধি, এবং তার সাথে প্রত্যেকের টেনিওর। তোমরা যদি ডাব্লিউবিসিএস এর প্রশ্নপত্র খোলো, সেখানে তোমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে দেয়, বহুবার দিয়েছে, আগেও দেবে। ঠিক আছে? আর কি জানবো দাদা ইন্ট্রোডাকশনে? না, ইন্ট্রোডাকশনে দাদা আরেকটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা একটু জানতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দিল্লি ডাইনেস্টির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল পার্সিয়ান। কি ল্যাঙ্গুয়েজ? পার্সিয়ান। মনে থাকবে? চলো, এরপর আমরা স্টার্ট করব আজকের জন্য যেটা, সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টির পুরো নেতার মেরে দেবো আজকে, যা আছে সব পড়ে নেবো। হেডিং করে দাও, স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি। আর কি বলা হয়? স্লেভ ডাইনেস্টির আর এক নাম হচ্ছে ইলবারি তুর্ক। ইলবারি ডাইনেস্টি বা ইলবারি তুর্ক ডাইনেস্টি। আর কি নাম আছে দাদা এর? এটাকে বলা হয় মেমলুক ডাইনেস্টি। কি বলা হয়? মেমলুক ডাইনেস্টি। টাইম পিরিয়ড 1206 থেকে 1290। আমার পড়ানোর স্টাইল হচ্ছে পড়া স্টাইলের সমান। আমি যখন বাড়িতেও পড়বো, তখন আমরা যেন এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাই। বাড়িতেও যখন পড়বো, তখনও যেন আমি যতবার বলছি, যা লিখছি, তোমরাও বাড়িতে যতবার পড়বে এভাবেই লিখতে থাকো। নাহলে কিন্তু হিস্ট্রির অফুরন্ত সিলেবাস, 65-এর মতো কোশ্চেন আসবে। 65 কি গো, 55টা তো শুধুমাত্র ইয়ে থেকে আসবে, 45টা আর ওদিকটা থেকে করো, 75 নম্বর প্রায় অ্যাপ্রক্সিমেটলি হিস্ট্রি থেকে হয়ে যাবে, অনলি হিস্টোরি থেকে। তাই বুঝে শুনে পড়াশোনা করো, এবং যেভাবে বলছি সেভাবে পড়ো। বেশ বেশ দাদা, এর ফাউন্ডার কে? আমরা সবাই জানি এর ফাউন্ডার হচ্ছে কে? কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক কে ছিল দাদা? না, এ ছিল
মোহাম্মদ ঘুরির স্লেভ, মোহাম্মদ ঘুরির স্লেভ, স্লেভ ছিল, তাই তো, মোহাম্মদ ঘুরির স্লেভ ছিল। এই প্রতিষ্ঠা করেছিল কি, স্লেভ ডাইনেস্টি। বেশ দাদা, তাই হলো। এরপরে কে ছিল দাদা, এরপরে এর কুতুবুদ্দিন মারা যাওয়ার পর একজন ছিল, সে হচ্ছে কয়েক দিনের জন্য বসেছিল, সে হচ্ছে ইম্পর্টেন্ট নয়, তো যে ইম্পর্টেন্ট তার নামটা আমরা জানবো, সে হচ্ছে কে, ইলতুৎমিশ। ইলতুৎমিশ। এ আবার কে ছিল, এ ছিল কুতুবুদ্দিন আইবকের স্লেভ, স্লেভ অফ কুতুবুদ্দিন আইবক। আমি আগে এদের টেনিওর গুলো বলছি, তারপরে তোমাদেরকে এর ভেতরে ভেতরে ঢুকবো। স্লেভ অফ কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ। ওকে, এনাকে আর কি বলা হয়? পরবর্তীকালে এই স্লেভ থেকে সে কি হবে, স্লেভ অফ কুতুবুদ্দিন আইবক থেকে সে কি হবে, সান ইন ল অফ কুতুবুদ্দিন আইবক। মানে প্রথমে স্লেভ থাকবে, পরবর্তীকালে সে তার বীরত্ব প্রকাশ করে কি হবে, জামাই, সান ইন ল অফ কুতুবুদ্দিন আইবক। শর্ট ফর্মে লিখছি। এই ইলতুৎমিশকে বলা হয় কি, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। ক্লিয়ার? ইলতুৎমিশকে কি বলা হয়, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। বেশ দাদা, কুতুবুদ্দিন হলো, ইলতুৎমিশ হলো, এরপর কে আসবে দাদা, এরপরে যে ভদ্রলোক আসবে সে হবে ইলতুৎমিশের বেটা রুকুন উদ্দিন ফিরোজ শাহ। রুকুন উদ্দিন ফিরোজ শাহী বা শাহ, রুকুন উদ্দিন ফিরোজ লিখলেই হবে। রুকুন উদ্দিন ফিরোজ, এ কত থেকে কত না, এ 1235 থেকে 1236, এক বছরের মাথা থেকে মেরে দেবে। আচ্ছা, এদের টেনিওর গুলো একটু লিখে দিই। কুতুবুদ্দিন আইবক কতদিন থেকে কতদিন না, এ পুরোপুরি একদম বসেছিল হচ্ছে তোমার 1206 থেকে, ঠিক আছে, 1206 থেকেই বসেছিল, প্রায় 1200 বলতে পারো। ওই যে এ বসেছিল তোমার মোটামুটি ধরে নাও 35-এ, তো এই 32-33 অব্দি বসেছিল আর কি। ওকে, অনেকে 34ও বলে থাকে এরকম। জাস্ট আ সেকেন্ড, আমি একটুখানি গন্ডগোল করলাম। এ 1212 অব্দি বা 10 অব্দি বসেছিল, 12 বা 10। এই 1210 বা 12 থেকেই, 10 বা 12 থেকে একদম 1233-34 অব্দি বসেছিল হচ্ছে তোমার ইলতুৎমিশ। এরপরে রুকুনুদ্দিন ফিরোজ শাহ হচ্ছে 35 থেকে 36। এ মরে যাওয়ার পর বা একে মেরে দেওয়ার পর বসবে কে, ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। বেশি দিনের জন্য নয়, 1236 থেকে 1240। রাজিয়া সুলতানা মারা যাওয়ার পর তিনটে অপদার্থ বসবে, তিনটে অপদার্থ বসবে। এই অপদার্থগুলো কে কে না, তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মেজুদ্দিন বেহরাম, মেজুদ্দিন বেহরাম। ওকে, নেক্সট যে বসবে সে হচ্ছে আলাউদ্দিন মাসুদ, আলাউদ্দিন মাসুদ। আর তারপরে যে বসবে সে হবে নাসির উদ্দিন মেহমুদ, নাসির উদ্দিন মেহবুব, মেহমুদ। এদের টোটাল টেনিওর তিনজনার হচ্ছে 1240 থেকে 1265। এই 25 বছর থেকে হিস্ট্রির কোনো কোশ্চেন আসে না, নো কোশ্চেন। কোনো পরীক্ষাতে এই এই দিল্লি সালতানাত থেকে 1240 থেকে 1265 মধ্যে কোনো প্রশ্ন আসে না দিল্লি সালতানাত থেকে। কেন আসে না দাদা, না এই তিনটে ছিল অপদার্থ, সেই জন্য আসে না। পড়াতে পড়াতে বলবো, এখন শুধু এটুকু জেনে রাখো, এর মধ্যে থেকে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট কে বসে দাদা, নেক্সট বসেছিল গিয়াসউদ্দিন বলবান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বসেছিল, গিয়াসউদ্দিন বলবান। কত থেকে কত দাদা, 1265 থেকে একদম 1287।
আমরা একটু আগেই দেখলাম দিল্লি ডাইনেস্টি 1290 এর স্লেভ ডাইনেস্টি 1290 শেষ হচ্ছে, আমরা দেখো 1287 অব্দি পৌঁছে গেছি, মানে পুরো শেষের দিকে পৌঁছে গেছি। এ মারা যাওয়ার পর আর দুজন বসবে, সে কে? কেয়কুবাদ, এবং লাস্ট যে সে হচ্ছে কেয়মুর শাহ বা শাহ। এদের হচ্ছে কত? 87 থেকে 1290। গোটা স্লেভ ডাইনেস্টি শেষ। একবার রিপিট করে দিই নাকি? তাহলে কি দেখলাম আমরা? স্লেভ ডাইনেস্টির নাম কি কি দেখলাম? প্রথমে ইলবারি তুর্কি বা মেমলুক ডাইনেস্টি, একটাই নাম। এরপরে আমরা দেখলাম যে কুতুবুদ্দিন আইবক, সে ছিল মোহাম্মদ ঘুরির স্লেভ এবং পরবর্তীকালে জামাতা হয়েছিল। জামাতা মানে জামাই, জামাই হলো। সে প্রতিষ্ঠা করলো কি? সে প্রতিষ্ঠা করলো স্লেভ ডাইনেস্টি। ওনার পর একজন অপদার্থ বসেছিল, তার কথা জানার কোনো দরকার নেই। যে মেন সে বসলো, সে হচ্ছে কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিল? না, ইলতুৎমিশ ছিল কুতুবুদ্দিন আইবকের জামাই, এই স্লেভ, এবং পরবর্তীকালে সে জামাই হয়েছিল। দেখো পরিষ্কার কথা, যারাই আসছে না, ডাইনেস্টিটার নামই হচ্ছে কি? স্লেভ ডাইনেস্টি। সুতরাং আমরা যাই পড়বো না কেন, এখানে স্লেভ রিলেটেড কিছু না কিছু পড়তে হবে। ওকে। এরপরে আমরা দেখলাম যে ইলতুৎমিশের পর যে ইলতুৎমিশকে কি বলা হয়? না, ইলতুৎমিশকে বলা হচ্ছে রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। হ্যাঁ কি না? তাহলে রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত কাকে বলছে? ইলতুৎমিশকে। তারপরে আমরা দেখলাম ওনার পরে আসছে রুকুনুদ্দিন ফিরোজ, যে ছিল ইলতুৎমিশের বেটা। তারপরেই আসছে ইলতুৎমিশের বেটি রাজিয়া সুলতানা। ওনার পরে আমরা দেখব তিনজন অপদার্থ এসে বসবে, মেজউদ্দিন বেহরাম, আলাউদ্দিন মাসুদ এবং নাসিরুদ্দিন মেহমুদ। 1240 থেকে 1265 পর্যন্ত হিস্ট্রিতে কোনো কোশ্চেন হয় না এই দিল্লি সালতানাত থেকে। কেন? না, এদের কোনো কাজই নেই, এরা শুধু খেয়েছে দিয়েছে আর ঘুমিয়েছে। ঠিক আছে। নেক্সট, ওদের পরে এই গিয়াসউদ্দিন বলবন, এ একটা ইম্পর্টেন্ট রুলার, এর সম্পর্কে জানতে হবে। তারপর আর দুজনের সম্পর্কেও জানার দরকার নেই, যারা হচ্ছে কি? কেয়কুবাদ আর কেয়মুর শাহ। যেটা জানতে হবে সেটা কি? না, কেয়মুর শাহ এ ছিল কে? লাস্ট রুলার, লাস্ট রুলার অফ স্লেভ ডাইনেস্টি। দেখো তোমাদেরকে ইন্ট্রোডাকশনেই প্রায় 10-15টা কোশ্চেন করিয়ে দেওয়া হলো, একটু মন দিয়ে ভেবে দেখবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনেই কোশ্চেনগুলো করিয়ে দেওয়া হলো তোমাদেরকে। এরপরে আমরা এক একটা রাজার ভেতরে ভেতরে ঢুকবো পয়েন্ট করে করে। কেমন? এগুই না এগুবো না? জাস্ট আ সেকেন্ড, এগুচ্ছি, জাস্ট আ সেকেন্ড। যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ দিল্লি সালতানাত অ্যাকর্ডিং টু রুলার বা স্লেভ ডাইনেস্টির। বেশ দাদা, তাই হোক, চলো চালিয়ে যাক। প্রথম যার কথা পড়বো সেই ভদ্রলোকের নাম কি? কুতুব উদ্দিন আইবক। একদম যেইভাবে পড়াচ্ছি সেইভাবে পড়ো, দেখবে সব সোজা হয়ে যাবে। এনার সম্পর্কে পয়েন্ট করে করে মনে রাখবো। ফার্স্ট পয়েন্ট কি মনে রাখবো? না, ইনি did not accepted the title of সুলতান। মানে দাদা, সুলতানের টাইটেলই অ্যাকসেপ্ট করেনি। কুতুবুদ্দিন আইবক সুলতানের টাইটেলই অ্যাকসেপ্ট করেনি। বেশ, নেক্সট পয়েন্টের থেকে কি জানবো? অ্যাকসেপ্টেড টু টাইটেলস বা অ্যাকসেপ্টেড টাইটেলস বাই হিমসেলফ। মানে নিজেকেই নিজে টাইটেল দিল। 1 নম্বর টাইটেল দিয়েছিল মালিক,
আর 2 নম্বর টাইটেল দিয়েছিল সিপাহা সালার। তার মানে মালিক আর সিপাহা সালার নামে দুটো টাইটেল নিজেকে দিয়েছিল, কিন্তু সুলতানের টাইটেলটা অ্যাকসেপ্ট করে নাই। বোঝা গেল কি বোঝা গেল না? বেশ দাদা, নেক্সট পয়েন্ট এর সম্পর্কে আর কি জানবো। একটা টাইটেল হুইচ ওয়াজ given by people, অর্থাৎ জনগণ একটা টাইটেল দিয়েছিল, সেটা কি দাদা? না সেইটা হচ্ছে লাখ বক্স। লাখ বক্স মানে যেখানেই যেত সেখানেই খুব সোনা দানা দান করতো, বুঝলে তো? সেই জন্য জনগণকে একটা টাইটেল দিয়েছিল, সেটা হচ্ছে কি লাখ বক্স। তাহলে প্রথম তিনটে প্রশ্ন তিনটে লাইন থেকেই হবে। ডিড নট দিল্লি সালতানাতের বা স্লেভ ডাইনেস্টির কোন সুলতান কোনো টাইটেল অ্যাকসেপ্ট করেননি? না তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। তিনি নিজে দুটো টাইটেল নিয়েছিলেন, সে দুটো কি? মালিক আর সিপাহ সালার। এবং জনগণ তাকে একটা টাইটেল দিয়েছিল, যেটা হচ্ছে কি লাখ বক্স। বেশ দাদা, তাই হলো। আর কি আছে? না এই কুতুবউদ্দিন আইবক ওরই চলছে আর কি। টু ইম্পর্টেন্ট বিল্ডিংস were made, দুটো ইম্পর্টেন্ট বিল্ডিংস ও বানিয়েছিল, শুরু তো ওই করেছিল। সেটা কি? এক নম্বর হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার কোথায় আছে গো? ভেরি গুড। আর একটা এটা হ্যাঁ, আড়াই দিন কা ঝোপড়া। ভেরি গুড। আড়াই দিন কা ঝোপড়া। এই কুতুব মিনার এখান থেকেই কেমন করে পড়াশোনাটা করতে হয় দেখে নাও। এই কুতুব মিনার কার উদ্দেশ্যে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এনার উদ্দেশ্যে। আর এই আড়াই দিন কা ঝোপড়া শেখ মঈনুদ্দিন চিশতি। এটা হচ্ছে রাজস্থান। রাজস্থানেরও আবার কোথায়? আজমের। আজমেরটা আগে লেখা উচিত ছিল, যাই হোক। তাহলে শেখ মঈনুদ্দিন চিশতির উদ্দেশ্য হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া, এবং কুতুব মিনার হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মেমোরিতে শুরু করেছিল। বোঝা গেল কি বোঝা গেল না? বেশ, বোঝা গেল দাদা। এরপর আর কি ইম্পর্টেন্স আছে কুতুবউদ্দিন আইবক সম্পর্কে? না ইনি মানে কুতুবউদ্দিন আইবক মেড হিজ ক্যাপিটাল, যা পয়েন্ট লিখছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, কোথায়? লাহোর। ওর ক্যাপিটাল কোথায় বানিয়েছিল? লাহোর। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ, এই কুতুবউদ্দিন আইবক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেড আর কি বানিয়েছিল? ফার্স্ট মস্ক। মস্ক মানে কি গো? দিল্লি সালতানাত। তার নাম কি? কুয়াত উল ইসলাম। তাহলে কুতুবউদ্দিন আইবক দিল্লি সালতানাতে প্রথম মসজিদ প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে কি কুয়াত উল ইসলাম। মোস্ট ইম্পর্টেন্টলি এখান থেকে একটা কথা বলে রাখি, নোট করে রেখো সব যা বলছি। দেখো চোখ বন্ধ করে নোট করতে থাকো, নাহলে খুব সমস্যায় পড়বে কিন্তু। হুম। আর আমি যা বলবো মোটামুটি এটুকু জেনে রেখে দাও যে পরীক্ষায় আসছে, ওর বাইরে আর আসবে না। আড়াই দিন কা ঝোপড়া হচ্ছে ফার্স্ট মুসলিম বিল্ডিং ইন দিল্লি সালতানাত।
বোঝা গেল কি বোঝা গেল না? দুটো কোশ্চেন খুব ঘোলায়। কুয়াতুল ইসলাম হচ্ছে কি প্রথম মুসলিম মস্ক, আর আড়াই দিন কা ঝোপড়া হচ্ছে প্রথম মুসলিম বিল্ডিং। দুটোই হয়েছিল কার আমলে বাবা? কুতুবুদ্দিন আইবকের আমলে। তোমরা পরীক্ষার হলে বা কোনো কোশ্চেন পেপারে দেখেছো যে কে ঘোড়া থেকে পড়ে গিয়ে মরে গেল? হুম, এই কুতুবুদ্দিন আইবক ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যায়। ঠিক আছে, ডায়েড ফ্রম ফলিং, ডায়েড ফলিং ফ্রম হর্স। এই কোশ্চেনটাও দেয়া থাকে। আর একটা কোশ্চেন দেয়া থাকে, বলে যে পোলো বা চৌগান খেলতে খেলতে কে মারা যায়? এই মারা যায় ডিউরিং প্লেইং পোলো। পোলো জানো তো কেমন করে খেলে? ঘোড়ায় চেপে লাঠি করে মারতে মারতে নিয়ে যায়। হুম, সেই হচ্ছে পোলো। আর এই কুতুবুদ্দিন আইবক এইভাবেই পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যায়। এর টম কোথায় আছে? টম মানে স্মৃতি সৌধ, সেটাও কোথায়? এই লাহোরে। কুতুবুদ্দিন আইবক সম্পর্কে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। একবার রিভিশন দিয়ে দিই, এবার রিভিশন দিয়ে দেবো, হ্যাঁ কি না? কুতুবুদ্দিন আইবক যে হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, সে কোনো টাইটেল অ্যাকসেপ্ট করেনি। কোন টাইটেল অ্যাকসেপ্ট করেনি না, সেটা হচ্ছে সুলতান। সুলতানের টাইটেলে অ্যাকসেপ্ট করেনি। বেশ, এ নিজে থেকে দুটো টাইটেল নিয়েছিল, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে সিপাহ সালার। এবং জনতা তাকে একটা তার টাইটেল দিয়েছিল, সেটা হচ্ছে কি লাখ বক্স। ঠিক আছে, বেশ দাদা, টাইটেল সম্পর্কে হয়ে গেল। এবার এই কুতুবুদ্দিন আইবক দুটো ইম্পর্টেন্ট বিল্ডিং বানিয়েছিল। কোথায় না, ইন্ডিয়াতে। একটা হচ্ছে কুতুব মিনার, আর একটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। কুতুব মিনার বানিয়েছিল দিল্লিতে এবং আড়াই দিন কা ঝোপড়া বানিয়েছিল আজমের, রাজস্থানে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এনার উদ্দেশ্যেই বানানো হয় কি কুতুব মিনার। এবং আড়াই দিন কা ঝোপড়া এইটা বানানো হয়েছিল শেখ মঈনুদ্দিন চিস্তি, বা যেটাকে বাংলায় তোমরা পড়বে খাজা মঈনুদ্দিন চিস্তি, হ্যাঁ, তার স্মৃতির উদ্দেশ্যে। এই আড়াই দিন কা ঝোপড়া এটাই ছিল প্রথম মুসলিম বিল্ডিং, ফার্স্ট মুসলিম বিল্ডিং ইন দিল্লি সালতানাত। বেশ দাদা, বুঝলাম। আর কি না, এই কুতুবুদ্দিন আইবক তার নিজের ক্যাপিটাল বানিয়েছিল কোথায়? লাহোরে। ইনি প্রথম মস্ক বানিয়েছিলেন দিল্লি সালতানাতে, সেটা হচ্ছে কি কুয়াতুল ইসলাম। এবং এই কুতুবুদ্দিন আইবক ঘোড়ায় চড়ে পোলো খেলতে খেলতে মারা গেছিল। এবং এর এর মরে যাওয়ার পর এর যে স্মৃতিসৌধ বা টম সেটা বানানো হয়েছে কোথায়? লাহোরে। মনে থাকবে কি মনে থাকবে না? নেক্সট নেক্সট আমরা যার সম্পর্কে জানবো সে হচ্ছে কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিল দাদা? না, ইলতুৎমিশ ছিল স্লেভ অফ কুতুব উদ্দিন আইবক। তারপরেই লিখছি সান ইন ল অফ সান ইন ল অফ কুতুবুদ্দিন আইবক। মানে প্রথমে স্লেভ ছিল, তারপরে সে নিজের বীরত্ব দেখিয়ে হয়ে গেছে কে না সান ইন ল, মানে জামাই। এই জন্যই ইলতুৎমিশকে কি বলা হয় বাবা? একে বলা হয় স্লেভ অফ দ্য স্লেভস। স্লেভ অফ দ্য স্লেভস, এই টাইটেলটা দেয়া হয়েছে কাকে? কুতুব ইলতুৎমিশকে। মনে থাকবে কি মনে থাকবে না? কেন না, দেখো কুতুবুদ্দিন আইবক নিজে একজন স্লেভ ছিল মোহাম্মদ ঘুরির, সে পরবর্তীকালে কমান্ডার হয়, তারপরে গিয়ে জামাই হয়। এর আবার স্লেভকে ইলতুৎমিশ। তাই ইলতুৎমিশ এবং পরবর্তীকালে ওই একই সিস্টেমে কি হয়, জামাই হয়। তাই ইলতুৎমিশকে বলা হয় স্লেভ অফ দ্য স্লেভস। ওকে, এরপরে দেখো ইলতুৎমিশ অ্যাকসেপ্ট করেছিল
title of Sultan. Title of Sultan was accepted by him. শুধু accepted লিখে দিচ্ছে এখানে, হ্যাঁ। টাইটেল অফ সুলতান অ্যাকসেপ্ট করেছিল কে? ইলতুৎমিশ। ইনি কি করেন? দুটো কয়েন চালু করেন। এবার বলতে থাকছি ওনার মানে টেনিওরে কি কি হয়। 2 কয়েন্স ইন্ট্রোডিউস করেছিল। একটা হচ্ছে কি টাঙ্কা, আর একটা হচ্ছে জিতল। টাঙ্কা এবং জিতল। এই টাঙ্কা এটা কি দিয়ে তৈরি ছিল না, এটা হচ্ছে সিলভার মেড, আর এই জিতল এটা হচ্ছে কপার মেড। তাহলে সিলভার মেড হচ্ছে কি টাঙ্কা, এবং কপার মেড জিতল। এই দুটো কয়েন চালু করেছিল তার ডাইনেস্টিতে কে? না ইলতুৎমিশ। বেশ দাদা, জিতল, যে জিতল। এরপরে সুলতান ঘড়ি। সুলতান ঘড়ি, এই সুলতান ঘড়ি বলে একটা টাউনশিপ, সুলতান ঘড়ি বলে একটা টাউনশিপ, ইন মেমোরি অফ হিজ সন, ইন মেমোরি অফ হিজ সন, এটাও এস্টাবলিশ করেছিল। মানে ও ছেলে মারা যায় সেজন্য সুলতান ঘড়ির প্রতিষ্ঠা করে। মোস্ট ইম্পর্টেন্ট, চেহেলগানি গ্রুপের প্রতিষ্ঠা করে। চেহেলগানি और চল্লিশা, 40টা গ্রুপ অফ মেম্বার, 40 গ্রুপ অফ মেম্বার্স। ঠিক আছে? কিসের জন্য? রাজাকে প্রোটেক্ট করার জন্য এবং বিভিন্ন ব্যাপারে মানে পরামর্শ করার জন্য। চেহেলগানি और চল্লিশা এই গ্রুপের প্রতিষ্ঠা করেছিল কে? ইলতুৎমিশ। এবং ইনি এনার ক্যাপিটাল বানিয়েছিলেন কোথায়? দিল্লিতে। সেই জন্য এনাকে বলা হয় কি রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। কেন বলছে দাদা? দেখো এখান থেকে স্পষ্টতভাবে ক্লিয়ার, আমি দিল্লি সালতানাতে রাজ করছি অথচ লাহোরে গিয়ে ক্যাপিটাল বানিয়েছি, এটা তো মেনে নেওয়া যায় না, যেটা কুতুবউদ্দিন আইবক করেছিল। এ কি করলে ক্যাপিটালটা বানালো কোথায়? দিল্লিতে। তাছাড়া আর কি করলো? টাইটেল অ্যাকসেপ্ট করেছিল কি সুলতানের। বোঝা গেল? দ্যাটস ওয়াই এনাকে বলা হয় দিল্লি সালতানাতের রিয়েল ফাউন্ডার। এবং অনেক জায়গায় কন্ট্রোভার্সি আছে, বলা হয় যে হু ইজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত। কোশ্চেনটা খুব মন দিয়ে দেখো, একদম কোশ্চেন দিয়ে লিখে দিচ্ছি। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত। বহুবার এসছে পরীক্ষায়। কুতুব উদ্দিন আইবক, ইলতুৎমিশ। এবার পাশে একটা কথা লিখছি, সেটাও লিখে নিও। সেন্ট্রাল স্টেট। কেন লিখলাম এই দুটো কথা? যদি কোনো স্টেট লেভেলের এক্সাম দিতে যাও তাহলে কুতুবউদ্দিন আইবক, যদি কোনো সেন্ট্রাল লেভেলের এক্সাম দিতে যাও তাহলে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কি ওরা মেনে নেয় সেন্ট্রাল, কুতুবউদ্দিন আইবককে মানে না। কিন্তু আমাদের বাংলার লোকেরা তো বেশি জানে, তাই তারা কুতুবউদ্দিন আইবককে মেনে নেয়। অথচ দেখো হিস্ট্রিতে বলা আছে যে সুলতানের টাইটেল কুতুবউদ্দিন আইবক অ্যাকসেপ্টই করেনি। তাহলে হোয়াই কুতুবউদ্দিন আইবক শুড বি সিলেক্টেড অ্যাজ দ্য সুলতান অফ দিল্লি সালতানাত? কোশ্চেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে যদি দিল্লি সালতানাতে সুলতানের যে টাইটেলটা ও যদি অ্যাকসেপ্টই না করে থাকে কুতুবউদ্দিন আইবক, তাহলে ও সুলতান কি করে হয়? যে অ্যাকসেপ্ট করেছে সেই সুলতান। তখন তো আর আধার কার্ড ভোটার কার্ড ছিল না, হ্যাঁ কি না?
তখন নিজেকে যেটা বলে জাহিরি মারবে সেটাই তো হবে। তাই স্টেট লেভেলের অ্যান্সার দিতে গেলে তোমাদেরকে কুতুবুদ্দিন আইবক দিতে হবে, আর যদি তোমরা সেন্ট্রাল লেভেলে যাও তাহলে তোমাকে ইলতুৎমিশ দিতে হবে। গুগল খুলে দেখবে তোমাদেরকে দেয়া আছে কে, কুতুবুদ্দিন আইবক, একদম গুগল বাবাজি কুতুবুদ্দিন আইবক। কিন্তু তা কিন্তু নয়, অরিজিনালিটি নেই এর মধ্যে, এর মধ্যে কনফিউশন আছে। এই কোশ্চেনটা স্টেট লেভেলেই দেয়, সেন্ট্রাল দেয় না। ওই জন্যই এই কোশ্চেনটা কি দেয়, সেন্ট্রাল দেয় না, স্টেটই দেয়। আর স্টেটে তোমাদের অ্যান্সার মেরে আসতে হবে কাকে, কুতুবুদ্দিন আইবককে। বোঝা গেল কি বোঝা গেল না, কি বলতে চাইলাম? হুম, এগুবো? বাকিরা কি ঘুমোচ্ছে নাকি? নেক্সট। আচ্ছা, এ কত সালে মারা যায়? এ মারা যায় 1235-এ। ডায়েড, এখানেই লিখে দিচ্ছি, ডায়েড ইন 1235, 1235। বেশ, জানো তো কি হয়েছিল? ইলতুৎমিশ একটা এখানে খতরনাক গ্রুপের প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেল, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে চেহেলগানি বা চল্লিশা। এই চেহেলগানি বা চল্লিশা এরা আর কি সমস্ত ডিসিশনটা নিত আর কি, এবং প্রতিষ্ঠা মানে প্রোটেক্ট করতো কাকে, সুলতানকে। এবার ও মারা যাওয়ার পর এই চেহেলগানি বা চল্লিশা গ্রুপের সাথে এনার যে ছেলে রুকুন উদ্দিন ফিরোজ শাহ, এর খুব ভাব ছিল। রুকুন উদ্দিন ফিরোজ এর খুব ভাব ছিল চেহেলগানির। তাই চেহেলগানি একে সাপোর্ট করে, এবং এ কে না, এ হচ্ছে কোনো এবিলিটিই ছিল না রাজা হওয়ার মতো বা সুলতান হওয়ার মতো। ভালো করে বুঝবে, এর মধ্যে কোনো এবিলিটিই ছিল না। এ হচ্ছে কে না, সান অফ ইলতুৎমিশ, এবং নো এবিলিটি টু বি আ সুলতান। একটা সুলতান হওয়ার মতো কোনো এবিলিটি এর মধ্যে ছিল না। কিন্তু দেখো, রাজনীতি এখান থেকেই তৈরি হয়। চেহেলগানিরা কি ভাবছে, যে একে যদি রাজা করে দিতে পারি বা এ যদি রাজা হয়, তাহলেই আমাদের স্বার্থ সিদ্ধি হবে, আমরা ফুরো ফেপে উঠবো, বা চেহেলগানি বা চল্লিশা গ্রুপ। তাই এরা কি করে, এই রুকুনুদ্দিন ফিরোজ শাহকেই সুলতান হিসাবে বসিয়ে দেয়। কিন্তু এই দিকেই ইলতুৎমিশের ক্যাপাবল যে ডটার রাজিয়া সুলতানা, এও কি চায়, সুলতান হতে। তাই একটা কনফ্লিক্ট দেখা যায় কার মধ্যে, ভাই বোনের মধ্যে। রাজিয়া সুলতানা এবং রুকুনুদ্দিন ফিরোজ শাহের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায়। এই কনফ্লিক্টের জন্যই রাজিয়া সুলতানা, যেহেতু তার মধ্যে একটা ক্যাপাবিলিটি রয়েছে, দ্যাটস ওয়াই রাজিয়া সুলতানা কি করে না, রুকুনুদ্দিন ফিরোজকে হাঁটিয়ে নিজে চেয়ারে বসে পড়ে, চেহেলগানির মানে কি বলবো, চল্লিশা গ্রুপের মতের বিরুদ্ধে গিয়ে। তাই আমাদের এইটুকু মনে রাখতে হবে যে রুকুনুদ্দিন ফিরোজ মাত্র 1 বছরের জন্যই তার সিংহাসনে বসেছিল, 1235 থেকে 36। রাজিয়া সুলতানা 1236-এ ভাইকে সরিয়ে নিজে চেয়ারে বসে, কিন্তু বেশি দিনের জন্য রাজত্ব করতে পারেনি। কনস্পিরেসি হয় তার বিরুদ্ধে। কি কনস্পিরেসি হয় সেটাও আমরা জানবো, কিন্তু তার আগে রাজিয়া সুলতানার কিছু এফেক্টিভ পয়েন্টস যেগুলো থেকে আমাদের কোশ্চেন আছে সেগুলো একটু জেনে নিই। তাহলে রাজিয়া সুলতানা 1236 থেকে 1240, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কটা থেকে কোশ্চেন আসবে আমি সে কটাই পড়াচ্ছি। ডটার অফ ইলতুৎমিশ, কোনো সন্দেহ নেই, লিখে রাখো, ফার্স্ট অ্যান্ড লাস্ট woman to be the sultan in Delhi সালতানাত। মানে এই প্রথম
এবং এই শেষ মহিলা যে দিল্লি সালতানাতে রাজত্ব করেছে। এনার আগেও কেউ করেনি, এনার পরেও কেউ করেনি দিল্লি সালতানাতে মহিলা যে রাজত্ব করবে। ইনিই ছিলেন প্রথম এবং শেষ মহিলা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপর আর কি জানতে হবে না, ইনি সিংহাসনে বসার পর দুটো রিচুয়াল, কি বললাম, ইনি সিংহাসনে বসার পর দুটো রিচুয়াল এস্টাবলিশ করেন, মানে নিজের জন্য অপোজ করেছিল, অপোজড বা হ্যাঁ অপোজড টু রিচুয়ালস। সেই রিচুয়ালগুলো কি কি? একটা হচ্ছে কুবা, আর একটা হচ্ছে কুলাহ। কি সব বলছো দাদা? কুবা এবং কুলা এই দুটো নামে রিচুয়াল ছিল। এই রিচুয়াল দুটোকে ও অপোজ করেছিল, অর্থাৎ এই দুটোকেও মানতে চায়নি। কুবা আর কুলা কি করে দাদা? খায় না মাথায় দেয়? খায়ও না মাথায়ও দেয় না। দেখ না, কুবাটা মাথায় দেয়, সেটা কি? তাজ। তাজ মানে তোমরা দেখেছো হয়তো বিভিন্ন রাজার ছবিতে মাথায় একটা করে মুকুট থাকে না বাবারা? হ্যাঁ কি না? আগে হ্যাঁ না দাও, তারপরে বলছি। থাকে তো। তো ওই যে মাথার যে মুকুটটা, উনি সেই তাজটা পরেননি। কুলা কি না, ওয়ান টাইপ অফ ব্লেজার, ওয়ান টাইপ অফ ব্লেজার, ওয়ান টাইপ অফ ব্লেজার। শর্ট ফর্মে বলছি যাতে মনে থাকে আর কি। মানে রাজা, সেই মানে তোমরা হয়তো যোধা আকবর সিনেমাটা দেখেছো তো, যেখানে ঋত্বিক রোশন দেখবে এক ধরনের কোট পরে বসে আছে, বা আরো যারা রয়েছে আর কি, হ্যাঁ, যারা রাজা হয় তারা একটা কোট পরে বসে না, মানে সবার থেকে একটু আলাদা দেখার জন্য। তো এই ধরনের যে ব্লেজার আর কি, কোট, ব্লেজার অর কোট, হ্যাঁ, এইগুলো উনি পরতেন না। তাহলে কুলা হচ্ছে সেই ব্লেজার বা কোট যেটা উনি পরেননি, আর কুবা হচ্ছে মাথায় দেওয়া সেই তাজ যেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। মনে থাকবে কি মনে থাকবে না? এই দুটো থেকে উনি নিজেকে দূরে রেখেছিলেন। বেশ, যখন দুটো জিনিস তিনি অপোজ করেছেন, নিজে থেকে কিছু জিনিস নিশ্চয়ই চালুও করবেন। সেটা কি না, তিনি অ্যাডপ্ট করেছিলেন হ্যাঁ, অ্যাডপ্টেড 3 কয়েন্স, 3 কয়েন্স, অর যেটাকে এক কথায় বলা হয় কারেন্সি। কি কি দাদা? এক নম্বর হচ্ছে কয়েনের নাম তিনি রেখেছিলেন ইলতুৎমিশ কি বেটি, ইলতুৎমিশ কি বেটি। दिल्ली सल्तनत की महारानी, दिल्ली सल्तनत की महारानी। এবং 3 নম্বর ন্যায় কি রানী, মানে যিনি ন্যায় করবেন। এই তিনটে কয়েন তিনি বা কারেন্সি তিনি চালু করেন। এনার যে হাজবেন্ড 2019 সালে বা 21 সালে সম্ভবত, আমি ভুল না করলে, তার নাম পরীক্ষায় এসেছিল মালিক আলতুনিয়া। বলে দিচ্ছি, মালিক আলতুনিয়া, দিল্লি সালতানাত কি মহারানী, ইলতুৎমিশ কি বেটি এবং ন্যায় কি রানী। এই তিনটে কয়েন তিনি অ্যাকসেপ্ট করেন, বা তিনটি কয়েন তিনি চালু করেন। ঠিক আছে? এনার নাম, এনার হাজবেন্ডের নাম ছিল কি মালিক আলতুনিয়া। এই মালিক আলতুনিয়া এবং তার যে ভাই, মানে দাদা বা ভাই, সে হচ্ছে কে না রুকুনুদ্দিন ফিরোজ, যাকে হাঁটিয়ে এসে বসেছিল। এই দুজন এই দুজন কি করে না রাজিয়া সুলতানার বিরুদ্ধে কনস্পিরেসি করে, এবং এই মালিক আলতুনিয়া আর রুকুনুদ্দিন ফিরোজ চেহেলগানি মেম্বারের সাহায্য নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। কাকে না রাজিয়া সুলতানাকে। রাজিয়া সুলতানা তখন দেশ ছাড়তে বাধ্য হয়, এবং বলা হয় যে 1240-এ যখন তিনি দেশ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, তখনও তার পিছু ছাড়েনি। 1246-এর দিকে রাজিয়া সুলতানাকে খুঁজে হত্যা পর্যন্ত করা হয়। বোঝা গেল কি বলতে চাইলাম?
এই ছিল রাজিয়া সুলতানার হিস্ট্রি, যতটুকু আমাদের দরকার পরীক্ষার জন্য, আপ টু WBCS। কেমন লাগলো বলো? নেক্সট নেক্সট আমি কি তোমাদেরকে বলেছি যে এইখানে রাজিয়া সুলতানার পরে তিনজন এসে বসবে, তাই না? রাজিয়া সুলতানার পরে এই তিনজন এসে বসবে, মইজউদ্দিন বলবন বেহরাম, আলাউদ্দিন মাসুদ এবং নাসিরুদ্দিন মেহমুদ। এরা তিনজন কারা ছিল? এরা প্রত্যেকেই ছিল মেম্বার অফ চেহেলগানি, মেম্বার অফ চাল্লিশা, চাল্লিশা গ্রুপের মেম্বার ছিল। মানে দেখো কি হলো হিস্ট্রিটা, এবার রাজনীতিটা একটু বোঝার চেষ্টা করো। রাজা ছিল, রাজার ছেলে অকেজো ছিল, তাকে এসে বসালো কেন না নিজেরা রাজত্ব করতে পারবে বলে। এই রাজার ছেলে রুকুনুদ্দিন ফিরোজ, একে এসে বসালে। হুম, তো এ যাতে বসে এবং নিজেরা যাতে স্বার্থ সিদ্ধি করতে পারে ওই জন্য একে বসালে, তা এ তো উড়ে চলে গেল। এরপরে যখন এটা হলো বা যখন এটা আর কি চলছিল, তখন কি হলো কেসটা না, রাজিয়া সুলতানা যখন দেখলো যে দাদা বাবার নাম ডোবাচ্ছে, তখন দাদাকে সরিয়ে সে নিজে বসলো। সে নিজে বসার পর তার যেদিন থেকে বসেছে সেদিন থেকেই তার মৃত্যুর কনস্পিরেসি চালু হয়ে গেছে। কিন্তু তার সম্পর্কে আমাদেরকে কিছু পয়েন্ট জানতে হবে। না, তিনিই ছিলেন প্রথম এবং শেষ উমেন যে দিল্লি সালতানাতে রাজত্ব করেছেন। তিনি দুটো রিচুয়ালকে অপোজ করেছেন, একটা হচ্ছে কুবা এবং একটা হচ্ছে কুলা। কুবা কি না, মাথায় যে তাজ পরে রাজারা সেটা তিনি পরেননি। কুলা কি না, কোটে যে রাজারা যে কোট বা ব্লেজার পরেন সেটাও তিনি পরতে চাননি। এরপরে তিনি কি করেন না, তিনি অ্যাডপ্ট করেছিলেন তিনটে কয়েন। সেটা কি না, ইলতুৎমিশ কি বেটি, দিল্লি সালতানাত কি মহারানী এবং ন্যায় কি রানী। এই ছিল তার মেন টেনিওর 1236 থেকে 40 অব্দি। এই 40 সালেই তার নিজের স্বামী মালিক আলতুনিয়া এবং রুকুনুদ্দিন ফিরোজ, যেটা হচ্ছে তার ব্রাদার অর্থাৎ ভাই, এরা দুজন রাজিয়া সুলতানাকে মারার চক্রান্ত করে এবং রাজিয়া সুলতানা তখন দেশ ছাড়তে বাধ্য হয়। আপাতত 1240-এ তিনি দেশ ছেড়ে দিলেও 1246-এর দিকে রাজিয়া সুলতানাকে খুঁজে হত্যা পর্যন্ত করা হয়। বোঝা গেল কি বোঝা গেল না? কেমন লাগলো? এরপরে আমরা দেখব যে 1240-এ যখন তিনি ছেড়ে চলে গেলেন, 1240 থেকে 1265 পর্যন্ত যে বাকি তিনজন চেহেলগানি মেম্বার থেকে এসে বসেছিল, এই সময় থেকে কোনো কোশ্চেন হিস্ট্রিতে আসে না। কেন না, কোনো অ্যাটাক হয়নি, কোনো ডেভেলপমেন্ট হয়নি। নো অ্যাটাক, নো ডেভেলপমেন্ট, মানে কিছুই হয়নি এই 25 বছরে। তাই হিস্ট্রিতে এদের কোনো জায়গায় নেই। শুধুমাত্র মনে রাখতে পারে যে ওরা হচ্ছে চেহেলগানি বা চাল্লিশা গ্রুপের মেম্বার ছিল। এরপরে ওই 65-তে যে এসে বসে তার সম্পর্কে আবার আমাদেরকে জানতে হবে। সে কে না, সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রুলার গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান 1265 থেকে 1287 এই ছিল মানে লাস্ট স্ট্রং রুলার অফ স্লেভ ডাইনেস্টি। এরপর আর কেউ স্ট্রং ছিল না। বেশ, এ কে ছিল? এ চল্লিশা গ্রুপেরই মেম্বার ছিল। রাজনীতি দেখো, মেম্বার অফ চাল্লিশা গ্রুপ, অর্থাৎ এর আগে যারা তিনজন বসেছিল তারাও কিন্তু চল্লিশা গ্রুপেরই মেম্বার ছিল। মানে কি বলতো, খাওয়া খাই চলছে তখন আর কি, যে যাকে পারছে মেরে বসে যাচ্ছে। চাল্লিশা গ্রুপের মেম্বার ছিল। এ যখন নিজে চাল্লিশা গ্রুপ থেকে সুলতান হলো বা ওই জায়গায় এসে বসলো, সে প্রথমে এসেই কি করবে, চাল্লিশা গ্রুপকে খতম করে দেবে বা মানে কি বলবো, এন্ডেড দা চাল্লিশা গ্রুপ। যেন আমার পরে চাল্লিশা গ্রুপ থেকে আর কেউ আমার সিটের জন্য না উঠে দাঁড়ায়। এন্ডেড কি করে করবে না, কিল অল দ্য মেম্বার্স, কিল অল দ্য মেম্বার্স। নিজে যেই আমি ওখান থেকে উঠে এলাম, মানে ভাবো, চিন্তা ভাবনাটা ভাবো, আমি চাল্লিশা গ্রুপ থেকে উঠে এসে রাজা হচ্ছি, তার মানে কি আমাকে সরিয়ে দিয়ে আবার সেই গ্রুপ থেকে কেউ না কেউ হতে পারে।
এসি সে প্রথমে কি করলো, অঙ্কুরে বিনাশ করে দিল, মানে চার্লিসা গ্রুপের বাকি সবাই যারা ছিল তাদের সবাইকে হত্যা করে দিলে এক ঝটকায়। এবার কি হয় দেখো, আস্তে আস্তে জানো। এবার দেখো এই যে 25 বছরের মধ্যে কোনো অ্যাটাক হয়নি, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, কিছু হয়েছে, রাজারা শুধু খেয়েছে দিয়েছে ঘুমিয়েছে। এই সময় যে পাবলিক রয়েছে, তারাও কি হয় না, তারাও এই যে দিল্লি সালতানাতে যে কেউ রয়েছে, যারা যার জন্য আর কি মানে পাবলিকরা আর কি তাদেরকে সম্মান দেবে, এই ব্যাপারটাও উঠে যায়। রাজা যদি কোনো কাজ না করে তাহলে কি সম্মান দেবে? হ্যাঁ কি না? রাজার কোনো কৃতিত্বই নেই, তাহলে কি সম্মান দেবে? এই 25 বছরে মানুষ কি হয়, মানে বিধ্বস্ত হয়ে উঠেছিল, আরে কে রইলো কে না রইলো তাতে কিছুই যায় আসে না, আমরা আমাদের মতো থাকি। মানে পাবলিক একটা ইনডিফারেন্ট টু হয়ে গেছিল, উদাসীন। হ্যাঁ, উদাসীন হয়ে গেছিল। বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইছি? তো তখন এই যে উদাসীনতা কাটানোর জন্য গিয়াসউদ্দিন বলবান একটা কি করে, তার রাজ দরবারে পার্সিয়ান কোর্ট এস্টাবলিশ করে। পার্সিয়ান কোর্ট, এই পার্সিয়ান কোর্ট, এতে ও দুটো রিচুয়াল অ্যাডপ্ট করে। একটা, দুটো রিচুয়াল। টু রিচুয়ালস। কি কি? একটা হচ্ছে সাজদা এবং আরেকটা হচ্ছে পেহবোজ। কি দাদা এই দুটো জিনিস? না, রাজার কাছে যখন কেউ আসবে কোনো মানে কথা বলতে, হুম, বা কোনো একটা ধরো উপকার চাইতে গেছে বা যাই হোক রাজারদের ডেকে পাঠিয়েছে, তখন তাদেরকে ওই যে আমরা এখন বলি না সাজদা, মানে হচ্ছে হাত ঝুঁকিয়ে, ওই যে দেখবে তোমার ওই জাহাপনা তুসি গ্রেট হো হাত দুটো নিয়ে সেই 3 ইডিয়টসে কেমন ঝুঁকে ঝুঁকে সেলাম করছিল না, দেখেছো না দেখোনি? হ্যাঁ, ওইটাকে বলা হয় সাজদা। আর পেহবোজ কি জিনিস? না, পেহবোজ হচ্ছে রাজাকে যদি কোনো রিকোয়েস্ট করতে হয় বা রাজাকে যদি কিছু বলতে হয়, প্রথমে তার পাটাকে জড়িয়ে ধরে আগে চুমু খেতে হবে। হ্যাঁ, পাটাকে ধরে চুমু খেতে হবে। বুঝতে পেরেছো? মানে পাটাকে ধরে মাথায় নিতে হবে বা পাটাকে ধরে চুমু খেতে হবে। মানে পায়ের জল ধুয়ে খাওয়া যেটাকে বলে আরকি। পা ধুয়ে জল খাওয়া, সরি পায়ের জল নয়, পা ধুয়ে জল খাওয়া, সেরকম। তা এই দুটো রিচুয়াল আরকি, সাজদা আর পেহবোজ, এই দুটো সে তার পার্সিয়ান কোর্টে চালু করে। যাতে লোকের আবার কি হয়, যে লোকে কেউ এসে বসেছে আরকি, এটা যেন মানে লোকে স্বীকার দেয়, স্বীকৃতি দেয় আরকি। রাজা রাজা ভাব। আর কি ইম্পর্টেন্ট আছে দাদা? না, ইম্পর্টেন্ট হচ্ছে ইনি একটা ফেস্টিভ্যাল চালু করেন যেটা আজ পর্যন্ত চলে আসছে। সেটা কি? নরোজ ফেস্টিভ্যাল। কি ফেস্টিভ্যাল? নরোজ ফেস্টিভ্যাল। তোমরা একটু জেনে বলবে তো আমাকে, এই নারোজ ফেস্টিভ্যাল এখনো কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, এই নারোজ ফেস্টিভ্যাল উনি চালু করেছিলেন। হুম, এবং তোমরা এটাও বলবে যে এই নারোজ ফেস্টিভ্যালটা কে বন্ধ করেছিল। আমি তো পড়াবই হিস্ট্রিতে, কিন্তু যেন মনে থাকে এই নারোজ ফেস্টিভ্যাল উনি চালু করেছিলেন। নারোজ ফেস্টিভ্যাল ওয়াজ স্টার্টেড বাই হিম। ওয়াজ স্টার্টেড বাই হিম। হিম মানে এখানে গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান। ওকে, নেক্সট কি? না, নেক্সট হচ্ছে এনার সময়, এনার সময় কি হয়, মঙ্গলরা অ্যাটাক করে। এনার সময় কি হয়, মঙ্গলরা অ্যাটাক করে। জাস্ট সেকেন্ড আমি পড়িয়ে নিই, তারপর তোকে ফোন করছি। হ্যাঁ, হুম। এই সময় মঙ্গলরা অ্যাটাক করে। মঙ্গলস কতর দিকে? না, ওই 1287 দিকে। বোঝা গেল কি বোঝা গেল না? এই মঙ্গলরা যখন অ্যাটাক করে, মঙ্গলরা ছিল কি বলতো, মানে প্রচুর দুর্ধর্ষ আর কি যুদ্ধে। মানে যেখানে যেত সেখানে আর কি পুরো লুট মাট, মানুষজন হানাহানি করে দিয়ে চলে আসতো, এরকম ব্যাপার। তো তখন গিয়াসউদ্দিন বলবান এবং তার ছেলে, গিয়াসউদ্দিন বলবান এবং তার পুত্র, হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবান এবং তার ছেলে সান, এনার দুজনাই মানে গিয়াসউদ্দিন বলবান এবং তার পুত্র আর কি, এরা দুজনাই ওই মঙ্গলদের সাথে লড়াই করতে গিয়ে কি হয়, আহত হয় এবং মারা যায়। ডায়েড, একদম ডায়েড বলেই মনে রাখো, মরে যায়। তাহলে 1287-তে গিয়াসউদ্দিন বলবান এবং তার ছেলে দুজনাই কি হলো, ফুটে গেল বা মরে গেল। এরপরে 1287-র পরে দুজন এসে বসবে। সে হচ্ছে কে?
ক্যায়কুবাদ, এবং তারপরে এসে বসবে কে না ক্যায়মুর শাহ। এরা দুজন 1287 থেকে 90 পর্যন্ত থাকবে, কিন্তু মঙ্গলদের অ্যাটাক এরাও সহ্য করতে পারবে না, পরিষ্কার কথা। মানে অ্যাটাক তো চলতে থাকবে, তো মঙ্গলদের অ্যাটাকের জন্য এদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে আলটিমেটলি, দিয়ে ক্যায়মুর শাহ হয়ে যাবে কি লাস্ট রুলার অফ স্লেভ ডাইনেস্টি। এরপর কে আসবে না, এই সুযোগে দিল্লি সালতানাতের রাজারা যদি মানে স্লেভ ডাইনেস্টির রাজাই যদি স্লেভ ডাইনেস্টি না সামলাতে পারে, তখন স্লেভ ডাইনেস্টির ওপর আবার অ্যাটাক হবে, বা এর জায়গায় কেউ এসে বসবে। তারা কারা না, তারা হচ্ছে খিলজি। ঠিক আছে, এইভাবেই স্লেভ ডাইনেস্টি শেষ হয় এবং তার পরবর্তীকালে খিলজি ডাইনেস্টি শুরু হয়, কিন্তু আজকে সেটা পড়াবো না, মাথা ঘেটে যাবে। খিলজি ডাইনেস্টি কিভাবে আসে কি না আসে সেটা নেক্সট দিন বোঝাবো। আগে তোমরা বলো যে দিল্লি সালতানাত তোমরা বুঝতে পারলে কিনা বলো, আগে স্লেভ ডাইনেস্টি আগে বুঝতে পারলে কিনা। একটা গোটা ডাইনেস্টি তোমাদেরকে পড়ালাম, 96 বছরের ইতিহাস বা 84 বছরের ইতিহাস, কেমন লাগলো আগে বলো। যা যা ইম্পর্টেন্ট, যা যা ফ্যাক্টস ছিল এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এক্সট্রা একটা দুটো পয়েন্ট হয়তো আসতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব। কারুর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। তারা ওই কাজিনের মতো কেউ ছিল আর কি, বুঝলে তো, অত রিলেশন জেনে তো আমার লাভ নাই। আলটিমেটলি আমাকে জানতে হবে যে কিছু করেছে না তার আমলে কোনো ইম্পর্টেন্সই ছিল ছিল না, সুতরাং আমরা জানবো না। দেখো, আমরা মাথাতে অতিরিক্ত প্রেসার বাড়াবো না, যেটুকু না জানলে নয় সেটুকু জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, তোমরা আমাকে বলো যে এর মধ্যে থেকে কার কি আটকেছে, কার গল্পটা আমাকে আরেকবার বলতে হবে, আমাকে বলো 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 বলো। বলো, না বলবো না আর? চলো প্রথম থেকে একবার বলে দিই। তাহলে আমরা দেখলাম দিল্লি সালতানাতে কুতুবুদ্দিন আইবক 1206-তে এস্টাবলিশ করলো কি স্লেভ ডাইনেস্টি। এবং তার আগে আরেকটা কথা বলে দিই যে দিল্লি সালতানাত যে গোটাটা হয়েছে সেটা টোটাল 5টা ডাইনেস্টি নিয়ে হয়েছে। জিজাকা টাকলা সালা, জিজাকা টাকলা সালা মানে হচ্ছে গুলাম, জি দিয়ে হচ্ছে গুলাম অর্থাৎ স্লেভ ডাইনেস্টি, তারপরে কা দিয়ে হচ্ছে খলজি, টাকলা টি দিয়ে তুগলক, এস দিয়ে সাইয়াদ, এল দিয়ে লোধি। ঠিক আছে, জিজাকা টাকলা সালা পরপর ডাইনেস্টি এবং তাদের যে টেনিওর, এটুকু আমরা বুঝতে পেরেছি। এছাড়াও আমাদেরকে জানতে হবে এদের মধ্যে কার সব থেকে লংগেস্ট ছিল এবং কার সব থেকে শর্টেস্ট পিরিয়ড ছিল। লংগেস্ট পিরিয়ড ছিল কার, তুগলকের, শর্টেস্ট ছিল খিলজি। বেশ দাদা, এইটুকু জানলাম। আরেকটা কথা জেনে রাখো, এদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল দিল্লি সালতানাতের। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কার না, দিল্লি সালতানাতের। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দিল্লি সালতানাত এটা ছিল কি পার্সিয়ান। এখান থেকেই কোশ্চেন আসবে 3-4টে, ভালো করে পড়বে। নেক্সট আমরা কার সম্পর্কে পড়বো না, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এ কে ছিল? এ ছিল মোহাম্মদ ঘুরির স্লেভ দাদা, আমরা খুব ভালো করে জানি। কুতুবুদ্দিন আইবকের পর আমরা জানবো ইলতুৎমিশ সম্পর্কে, যে ছিল কুতুবুদ্দিন আইবকের প্রথমে তো স্লেভ, পরবর্তীকালে কমান্ডার হয় এবং সানিল্ল হয়। ঠিক আছে, একে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত, রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত বলা হয় একে। বেশ দাদা, আর কি বলা হয় না, একে স্লেভ অফ দ্য স্লেভসও বলা হয়, সেটা আমরা পরবর্তীকালে জানবো। ইলতুৎমিশের পর তার পুত্র রুকুনুদ্দিন ফিরোজ এ বসে, কিন্তু এ বেশি দিনের জন্য বসেনি। কারণ কি না, এর ক্যাপাবিলিটি খুবই কম ছিল। এরপরে আসে কে, তারই কন্যা অর্থাৎ ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা। এ 4 বছর মাত্র টেনিওর ছিল, কিন্তু খুব মোস্টলি এফেক্টিভ টেনিওর ছিল। 4 বছরের পর তিনজন চেহেলগানি বা চল্লিশা গ্রুপ থেকে বসে, যে হচ্ছে কি মেহজউদ্দিন বেহরাম, আলাউদ্দিন মাসুদ এবং নাসিরউদ্দিন মেহমুদ। এই 25 বছর যে তারা বসেছিল, এখান থেকে হিস্ট্রিতে কোনো প্রশ্ন আসে না, কারণ তারা শুধুমাত্র খেয়েছে দিয়েছে আর ফুর্তি করেছে। ঠিক আছে, কোনো কাজকর্ম কিছু করেনি। এই চেহেলগানি গ্রুপের আরেকজন মেম্বারের পরে এসে বসে, সে হচ্ছে কে না গিয়াসউদ্দিন বলবন। এর সম্পর্কে আমাদের জানতে হবে।
এবং গিয়াসউদ্দিন বলবানের মৃত্যুর পর দুজন আরো আসে, কেয়কুবাদ এবং কেয়মুর শাহ। এইখানেই আমাদের দিল্লি ডাইনেস্টির স্লেভ ডাইনেস্টি যেটা দিল্লি সালতানাতের এই কেয়মুর শাহকে দিয়ে শেষ হয়। অর্থাৎ এই হচ্ছে লাস্ট রুলার অফ দিল্লি, দিল্লির স্লেভ ডাইনেস্টি। এরপর আমাদেরকে জানতে হবে কি না, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে। কুতুবুদ্দিন আইবক যে ছিল মোহাম্মদ ঘুরির স্লেভ, পরবর্তীকালে জামাই হয় এবং কমান্ডার হয়, সে যখন দিল্লি সালতানাতের 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে স্লেভ ডাইনেস্টি, তখন সুলতানের টাইটেল সে প্রথমেই অ্যাকসেপ্ট করেনি। সে নিজে থেকে দুটো টাইটেল অ্যাকসেপ্ট করেছিল, একটা হচ্ছে মালিক এবং আরেকটা হচ্ছে সিপাহ সালার। এবং লোকজন তাকে একটা টাইটেল দিয়েছিল, অর্থাৎ পিপল অফ দিল্লি বা বলতে পারো পিপল অফ ইন্ডিয়া তখন তাকে একটা টাইটেল দিয়েছিল, সেটা হচ্ছে কি না লাখ বক্স, তার উদারতার জন্য। বেশ, এরপরে আর কি জানতে হবে তার সম্পর্কে না, তিনি দুটো ইম্পর্টেন্ট বিল্ডিং বানিয়েছিলেন, একটা হচ্ছে কুতুব মিনার এবং আরেকটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। এই কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু হয়েছিল তার আমলেই, যেটা ছিল কার উদ্দেশ্যে না কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মেমোরির উদ্দেশ্যে, যেটা হয়েছিল দিল্লিতে। এবং আড়াই দিন কা ঝোপড়া যেটা ছিল প্রথম মুসলিম বিল্ডিং ইন দিল্লি সালতানাত বা স্লেভ ডাইনেস্টি বা ইন্ডিয়া, যা খুশি বলতে পারো, সেটা ছিল কার মেমোরির উদ্দেশ্যে না শেখ মঈনুদ্দিন চিশতি বা খাজা মঈনুদ্দিন চিশতির উদ্দেশ্যে, যেটা প্রতিষ্ঠা হয় কোথায়, রাজস্থানে। বেশ, এই কুতুবুদ্দিন আইবকই প্রথম কি করে না প্রথম মুসলিম মস্ক তৈরি করে, কোথায় সেটা না সেটা হচ্ছে দিল্লিতে। হ্যাঁ, কুয়াতুল ইসলাম, দিল্লিতে নয়, দিল্লি সালতানাতের প্রথম যে মস্ক সেটা উনি বানিয়েছিলেন কুয়াতুল ইসলাম। ওকে, ইন্ডিয়াতে প্রথম মস্ক উনি এস্টাবলিশ করেছিলেন। এই কুতুবুদ্দিন আইবক তার ক্যাপিটাল কোথায় বানিয়েছিলেন না তিনি হচ্ছেন লাহোরে। এই কুতুবুদ্দিন আইবক পোলো খেলতে খেলতে ঘোড়ায় থেকে পড়ে মারা যান, এবং এর মরে যাওয়ার পর তার টম্ব বা যেটাকে বলা হয় শহীদ মিনার, সেটা কোথায় আছে না সেটা হচ্ছে লাহোরে। কুতুবুদ্দিন আইবক শেষ। এরপরে কুতুবুদ্দিন আইবকের পরে একজন এসে বসেছিল, তার সম্পর্কে আমাদের জানতে হবে না, খুবই কম দিনের জন্য। হ্যাঁ, এরপর যার সম্পর্কে জানতে হবে সে হচ্ছে কে, ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রথমে কুতুবুদ্দিন আইবকের স্লেভ ছিল, পরবর্তীকালে আবার বীরত্ব দেখিয়ে নিজের জামাই হয়, মানে কুতুবুদ্দিন আইবকের জামাই হয়, ওই জন্য একে বলা হয় কি স্লেভ অব দ্য স্লেভস। এ যখনই চেয়ারে এসে বসলে, মানে চেয়ার মানে এখানে সুলতানের চেয়ার, তখনই টাইটেল অ্যাকসেপ্ট করে নিল কি সুলতানের, এবং দিল্লি থেকে লাহোর থেকে ক্যাপিটাল স্থানান্তরিত করে কোথায়, দিল্লিতে। তাই একে বলা হয় কি রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। ইনি দুটো কয়েন এস্টাবলিশ করেন, একটা হচ্ছে টাঙ্কা আর একটা হচ্ছে জিতল। এই টাঙ্কাটা হচ্ছে সিলভারের এবং জিতলটা হচ্ছে কপারের। ক্লিয়ার? নেক্সট, তিনি তার ছেলে তার রাজত্বকালে মারা যায়, সেজন্য তার ছেলের মানে স্মৃতির উদ্দেশ্যে একটা কি করেন না টাউনশিপ এস্টাবলিশ করেন, যেটাকে বলা হয় কি সুলতানঘারি। এবং তাছাড়াও তিনি চেহেলগানি বা চল্লিশা গ্রুপের প্রতিষ্ঠা করেছিলেন। চল্লিশা গ্রুপ মানেই বোঝা যাচ্ছে যে 40 জন মেম্বার ছিল, যারা ছিল কি প্রোটেকশন করার জন্য সুলতানকে এবং বিভিন্ন ব্যাপারে তাদেরকে সলা পরামর্শ দেওয়ার জন্য তাকে, সুলতানকে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ, এরপরে তোমাদের একটা কোশ্চেন এখানে আমি বললাম যে হু ইজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত, এখানে নিয়ে ডাউট আছে। যদি তোমরা মোটামুটি এখন জেনে রাখো যে স্টেট লেভেলের এক্সাম দিচ্ছ, সুতরাং কুতুবুদ্দিন আইবকই মেরে আসবে বা এমটি। হ্যাঁ, কিন্তু জেনারেলি যেটা হওয়ার কথা বা যারা মানে ইউপিএসসি যেটাকে নেয় আর কি, সেটা হচ্ছে কি ইলতুৎমিশ। কেন না এই সুলতান টাইটেলটা কুতুবুদ্দিন আইবক অ্যাকসেপ্ট করেনি, ইলতুৎমিশ করেছিল। ওকে, যাই হোক, তো এই হচ্ছে গল্প। ইলতুৎমিশের মৃত্যুর পর আমরা দেখব তার বেটা রুকনউদ্দিন ফিরোজ শাহ এসে বসলো। রুকনউদ্দিন ফিরোজ শাহ এসে বসলো তো ঠিক আছে, চাল্লিশা গ্রুপ তাকে সাপোর্টও করলো, কারণ তার মধ্যে কোনো এবিলিটি নেই। এবিলিটি না থাকা মানেই কি তার মানে চাল্লিশা গ্রুপের যে মেম্বারগুলো রয়েছে তারাই সব লুটে বুটে খাবে আর কি। হ্যাঁ, রাজা যদি স্ট্রং না হয় তাহলে তার যে মন্ত্রিমণ্ডল রয়েছে বা তার যে অ্যাসোসিয়েটরা রয়েছে তারাই তো সবকিছু লুটে পুটে খাবে। সেটাই তো হয়ে আসছে। তোমরা এখনকার বর্তমান রাজ্য রাজনীতি বলো বা দেশের রাজনীতি বলো, সবই তোমরা বোঝো, অ্যাডাল্ট এবং ম্যাচিওর। আর কি বলবো, অনলাইনে অত কিছু বলা যাবে না, অফলাইনে বলবো, ঠিক আছে? তো যাই হোক, চেহেলগানিরও পুরোপুরি অ্যাকসেপ্টেন্স ছিল এই রুকনউদ্দিন ফিরোজকে, কিন্তু কে অ্যাকসেপ্ট করতে পারেনি, সে হচ্ছে ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা একজন ক্যাপাবেল মানে কিং ছিলেন আর কি। হ্যাঁ,
কুইন বলতে পারো। তাই রাজিয়া সুলতানা 1 বছরের মাথাতেই তার ভাইকে সরিয়ে দিয়ে নিজে বসে, এবং ইনিই ছিলেন প্রথম এবং শেষ মহিলা যিনি দিল্লি সালতানাতে বসেছিলেন অ্যাজ এ কুইন। হ্যাঁ, একজনাই মহিলা রাজত্ব করেছে, সে হচ্ছে এই রাজিয়া সুলতানা। এবং পরবর্তীকালে আমরা যখন মুঘল পড়বো তখন আমরা একটা সময় দেখব 1260 থেকে এই 1560 থেকে 1560 থেকে 1562 পর্যন্ত আমরা একটা দেখবো, একটা টেনিওরকে বলা হবে পেটিকোট গভর্নমেন্ট। এই নিয়ে আমরা অনেক এস্টাবলিশমেন্ট এবং অনেক মানে কি বলবো, অনেক মতামত আমরা জানবো যখন আমরা মুঘল এম্পায়ার পড়বো। হুম, আমরা জানবো পেটিকোট গভর্নমেন্ট। হুম, জানবো, আমরা সবকিছুই জানবো। তো এইটুকুই জেনে রাখো আপাতত যে রাজিয়া সুলতানা ছিল প্রথম এবং লাস্ট উম্যান টু বি দ্য সুলতান অফ দিল্লি সালতানাত, ইন দিল্লি সালতানাত, নট অনলি ইন স্লেভ ডাইনেস্টি, শুধুমাত্র স্লেভ ডাইনেস্টিতে নয়, আরো যতগুলো ডাইনেস্টি আছে তাতেও কেউ কিন্তু বসেনি, কোনো মহিলাই বসেনি। হুম, দিল্লি সালতানাতে, সেজন্যই বলা হয়। ইনি প্রথমে এসেই দুটো রিচুয়ালকে অফ করলেন বা অপোজ করলেন। সে দুটো কি না, একটা হচ্ছে কুবা এবং একটা হচ্ছে কুলা। কুবাটা কি জিনিস না, কুবা হচ্ছে যে রাজারা তাজ পরে সেটাকে তিনি বন্ধ করলেন, পরলেন না। এবং কুলা, কুলা মানে হচ্ছে ব্লেজার বা কোট, যেটা রাজারা পরতো সেটাও তিনি পরেননি। তার জায়গায় তিনি কি করলেন, তিনি সরি তিনটে কয়েন বা কারেন্সি চালু করলেন। কি, ইলতুৎমিশ কি বেটি, দিল্লি সালতানাত কি মহারানী এবং ন্যায় কি রানী। পরবর্তীকালে আমরা দেখব যে এই 1240-এর দিকেই তার যে নিজের হাজবেন্ড, যার নাম ছিল মালিক আলতুনিয়া, এবং ব্রাদার রুকুনুদ্দিন ফিরোজ, যাকে সরিয়ে দিয়ে এসে বসেছিল, এরা দুজন তার বিরুদ্ধে কনস্পিরেসি করে এবং 1240-এ তাকে মারতে উদ্যত হয়। তখন দিল্লি সালতানাত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন কে, এই রাজিয়া সুলতানা। এমতো অবস্থায় তার পিছু কিন্তু এরা দুজন ছাড়েনি এবং 1246-এর দিকে তাকে খুঁজে হত্যা করে। কতটা নৃশংস ভাবো। কিন্তু এই সময় 1240-এর দিকেই যখনই রাজিয়া সুলতানার পেছনে ওরা দুজন চলে গেল, দিল্লি সালতানাত তো ফাঁকা। এই দিল্লি সালতানাতে তখন এই তিনটে অপদার্থ, হ্যাঁ, এই তিনটে আরো যে অপদার্থ আর কি, এই তিনজন অপদার্থ এসে বসে, যারা ছিল কারা না, চেহেলগানি বা চাল্লিশা গ্রুপের মেম্বার। এখান থেকে হিস্ট্রিতে কোনো কোশ্চেন আসে না, কারণ এরা শুধু খেয়েছে দিয়েছে আর ফুর্তি করেছে। হ্যাঁ, এই চাল্লিশা গ্রুপ থেকেই 1265-তে একজন মেম্বার, যার নাম ছিল গিয়াসউদ্দিন বলবান, সে বসে 1265-তে। এবার সে যেহেতু চেহেলগানি বা চাল্লিশা গ্রুপ থেকে এসছে, সে চাল্লিশা গ্রুপের মোটোটা জানে যে যে যাকে খুশি মেরে দিয়ে বসতে পারে এখানে। সুতরাং সে প্রথমে এসেই কি করলো না, বাকি যে চাহেলগানি গ্রুপের মেম্বাররা ছিল তাদের সবকটাকে হত্যা করলো। ঠিক আছে, চাহেলগানি গ্রুপের মেম্বারদের হত্যা করলো। এবং লোকে যেহেতু আর রাজাদেরকে সম্মান দিচ্ছিল না, তাই তিনি একটা কি করেন, পার্সিয়ান কোর্ট এস্টাবলিশ করেন। এবং এই পার্সিয়ান কোর্ট এস্টাবলিশ করে তিনি শুধু ছেড়ে দেননি, এই পার্সিয়ান কোর্টে দুটো রিচুয়াল অপোজ মানে ইন্ট্রোডিউস করেছিলেন, টু রিচুয়াল ইন্ট্রোডিউস করেছিলেন। হ্যাঁ, সেটা কি কি, একটা হচ্ছে সাজদা এবং একটা হচ্ছে পেহবোজ। সাজদা হচ্ছে ঝুঁকে সালাম করা, আর পেহবোজ হচ্ছে পা ধরা আর কি, এইটুকুই মনে রাখো। ইনি আর কি করেন না, নারোজ ফেস্টিভ্যাল চালু করেছিলেন। এই নারোজ ফেস্টিভ্যাল ওয়াজ স্টার্টেড বাই হিম। ওকে, এরপরে এই 1287-র দিকে, তার টেনিওরের সময়ই 1287-র দিকে মঙ্গলরা অ্যাটাক করে দেয় দিল্লি সালতানাতে বা স্লেভ ডাইনেস্টিতে। তখন তো দিল্লি সালতানাত সবকটাকে নিয়ে বলা হয়, বলতে অভ্যাস হয়ে গেছে তাই বলে যাচ্ছি, তোমরা ওইভাবেই বলতে বলতেই অভ্যাস করে নিও। মঙ্গলরা অ্যাটাক করে দেয় এবং এদেরকে রুখতে গিয়ে গিয়াসউদ্দিন বলবান এবং তার যে বেটা দুজনাই মানে মারা যায় 1287-তে। 1287-তে গিয়াসউদ্দিন বলবান মরে যাওয়ার পর আর দুজন এসে বসে, কেয়কুবাদ এবং ক্যামুর শাহ। এই ক্যামুর শাহ বেশি দিনের জন্য রাজত্ব চালাতে পারেনি, কারণ অর্থনৈতিক পরিকাঠামো ছিল না, একটা ভয়ে ভয়ে থাকছিল সবসময়। তাই এই ছিল কি লাস্ট রুলার অফ স্লেভ ডাইনেস্টি। এরপরে এই স্লেভ ডাইনেস্টিকে হাঁটিয়ে দিয়ে বসবে কে, খিলজি ডাইনেস্টি। এর পরের দিন আমরা খিলজি ডাইনেস্টি, এবং তোমরা সবাই হয়তো একটা সিনেমাও দেখেছো। হ্যাঁ, কি সিনেমা দেখেছো তোমরা খিলজি ডাইনেস্টি নিয়ে? হুম, যোধা আকবর খিলজি ডাইনেস্টি নিয়ে ঠ্যাঙাবো তোকে। আরে खलीवाली गानटा, रणवीर सिंह खलीवाली, इस दुनिया पे हर नायाब चीज के पीछे सिर्फ एक ही इंसान का हक है, वो है अलाउद्दीन। अलाउद्दीन खिलजी, अलाउद्दीन खिलजी। এটা তোমাদের অফলাইনেই পড়াবো, ঠিক আছে?
আলাউদ্দিন খিলজি। দেখবে কিভাবে পড়ানো হয়, ঠিক আছে? সেই মহারানা মহা রাওয়াল সিং বা রতন সিং যেটাকে আর কি, হ্যাঁ, আসবে না? পদ্মাবত সিনেমাটা তোমরা দেখেছো নিশ্চয়ই, পদ্মাবত। পদ্মাবত কিন্তু অরিজিনালি পদ্মাবতী, এই রানী পদ্মাবতী। দীপিকা পাদুকোন ছিল বাবা। পদ্মাবতী, হ্যাঁ হ্যাঁ, পদ্মাবতী যে সিনেমাটা, এটা আর কি অরিজিনালি রানী পদ্মাবতী, হ্যাঁ। জোহর ডেকেছিল, জোহর ডাকা মানে জিন্দা চিতাতে সব আর কি ঝাঁপ মেরেছিল আর কি। যাই হোক, সেসব গল্প বলবো এবং সেসব নিয়ে অনেক আলোচনাও হবে। খুব আনন্দ করেই পড়াবো, হুম, গল্প করে, গল্পের ছলে, যাতে সবটা মনে থাকে। তো যাই হোক, খিলজিরা আসবে এবং খিলজির ডাইনেস্টি ছিল সব থেকে শর্টেস্ট ডাইনেস্টি, কিন্তু মোস্ট এফেক্টিভ ডাইনেস্টি ইন দিল্লি সালতানাত। কি বললাম? মোস্ট এফেক্টিভ ডাইনেস্টি ইন দিল্লি সালতানাত। কে? সে হচ্ছে খিলজি। ওকে, তো যাই হোক, আমরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাব। আজকে স্লেভ ডাইনেস্টির এইটুকু বলেই আমি স্লেভ ডাইনেস্টিটা শেষ করছি, ঠিক আছে?